পত্রপত্রিকা, রেডিও, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া সহ নিউজ পোর্টালে দিনভর যেসব গুরুত্বপূর্ণ খবর আলোচনার খোরাক জুগিয়েছে তার কতটুকু আমরা জানি। খবর শুধু একটি হেডলাইন নয়, খবর একটা বাস্তবতাও বটে। আমরা এর নেপথ্যের অনেক প্রশ্ন তৈরি হয় যার উত্তর খুঁজব। আমরা শুধু খবর জানবো না, জানতে চাইব এর ভেতরের সত্যটাও। এমন বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আর খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন নির্বাচিত খবর। আমন্ত্রণ সকলকে, সাথে আছি আমি নয়নাদিত্য। আজ আলোচনার জন্য পুরো সময় জুড়ে আমাদের সাথে স্টুডিওতে আছেন জ্যেষ্ঠ সাংবাদিক এম এ আজিজ। কেমন আছেন আপনি? একই সঙ্গে আছেন অধ্যাপক পারভেজ করিম আব্বাসী, নির্বাহী পরিচালক, সেন্টার ফর গভর্নমেন্ট স্টাডিজ ও শিক্ষক, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। কেমন আছেন আপনি? স্বাগত আপনাকে। ধন্যবাদ। আজকে আমরা আলোচনার জন্য যে খবরটিকে নির্ধারণ করেছি কিংবা নির্বাচিত করেছি সেটি হচ্ছে, আজকে আমরা জানি যে এরই মধ্যে সুপ্রিম কোর্ট বারের নির্বাচন হচ্ছে এবং যেখানে বলা হচ্ছে 40 জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। এটি আজকে আমাদের নির্বাচিত খবর। আমরা প্রথমে সেই খবরটিও একটু দেখে আসতে চাই। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে প্রচারণায় সরগরম হাইকোর্ট বার ভবন। বিএনপিপন্থী আইনজীবীরা নীল প্যানেলে ও জামায়াতে ইসলামী পন্থীরা সবুজ প্যানেলে নির্বাচনে অংশগ্রহণ করছেন। আইনজীবী সমিতির এই নির্বাচনে প্রার্থী হতে বার অ্যাসোসিয়েশনের তালিকাভুক্ত সদস্য হতে হয়। কোনো আইনজীবী নির্বাচন করতে চাইলে তাকে পরিশোধ করতে হয় সদস্যপদের বার্ষিক চাঁদা, আর প্রয়োজন হয় একজন প্রস্তাবক ও একজন সমর্থকের সুপারিশপত্র। তবে এসব যোগ্যতা থাকার পরেও আসন্ন নির্বাচনে অন্তত 40 জনের প্রার্থিতা বাতিল করে দিয়েছে নির্বাচন পরিচালনা কমিটি। তাদের বক্তব্য, আইন অনুযায়ী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, তাই সেই দলের কোনো নেতাকর্মী নির্বাচন করতে পারবে না। অন্যদিকে বঞ্চিতদের দাবি, রাজনৈতিক পরিচয় টেনে প্রার্থিতা বাতিল বারের গঠনতন্ত্র পরিপন্থী। আমাদের সবার একটাই পরিচয়, আমরা এই সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সদস্য এবং আমরা নিয়মিতভাবে আমাদের চাঁদা পরিশোধ করে আসছি। আমার প্রশ্ন হচ্ছে যে আমি কি নৌকা নিয়ে দাঁড়িয়েছি, আমি কি ধানের শীষ নিয়ে দাঁড়িয়েছি, আমি কি দাঁড়িপাল্লা নিয়ে দাঁড়িয়েছি? আমার ভোটার লিস্টে, ভোটার ব্যালটে আমার নিজের ছবি থাকবে, আমি হচ্ছে আমার ভোটের মার্কা। হাইয়েস্ট কোর্ট আমরা যেখানে আমাদের নিজেদেরকেই জাস্টিস প্রোভাইড করতে পারছি না, আপনি কি এক্সপেক্ট করতে পারেন আপনি পুরো বাংলাদেশ, পুরো সোসাইটিকে আপনি জাস্টিস দিতে পারবেন? আওয়ামী লীগ সহ তার অঙ্গ সংগঠন এবং যারা তাদের সাথে সক্রিয়ভাবে জড়িত, তাদের বিরুদ্ধে বিচার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের বাংলাদেশের কোথাও এরকম কোনো নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ আছে বলে আমার জানা নেই। হুমায়ুন কবিরের দাবি, অনেকে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। তার সেই দাবি অস্বীকার করলেন সম্পাদক পদপ্রার্থী সিনিয়র আইনজীবী মোতাহার হোসেন সাজু। বলেন, কোনো দল সমর্থন করার কারণে প্রার্থিতা বাতিলের ঘটনা এবারই প্রথম। তাদের মনোনয়ন নিজ উদ্যোগেই তুলে নিয়েছেন। যারা নিয়েছেন তারা মনে করছে, নিজেরাই মনে করতেছে এরকম যে তারা দল ইতিপূর্বে বিলং করেছে বলেই তারা তাদের সেই অবস্থাটা, সেখান থেকে তাদের নিজেদের দায়িত্ববোধ থেকে তারা নির্বাচন থেকে সরে গিয়েছে। মনোনয়নপত্র আমরা তুলে নিয়েছি, উনি কি যখন এই যে বৈধতার কাজ যেটা প্রকাশ করেছেন, আমাদের এটা তো বাছাই করলেন না আমাদের সামনে, এবং একটা তকমা লাগাইছে, যে তকমাটা কি দলের তকমা। নির্বাচন পরিচালনায় করা সাব কমিটির আহ্বায়ক ও সাবেক বিচারপতি মিফতাউদ্দিন চৌধুরীর কাছে মনোনয়ন গ্রহণ বা বাতিলের সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এই দায়িত্ব তার নয়। আইন অনুযায়ী সুপ্রিম কোর্ট বার একটা জেনারেল মিটিংয়ে বলছে যে এই ক্যাটাগরির বা এই ক্রাইটেরিয়ার লোক যারা, এদেরকে আমরা ইলেকশন করতে দেব না। কারো আমার পছন্দ নয়, অপছন্দ নয়। আমার দায়িত্ব হচ্ছে ইলেকশনটা যাতে সুষ্ঠুভাবে করা যায়। এদিকে দলীয় পরিচয়ের দোহাই দিয়ে আইনজীবী সমিতির নির্বাচনে একটি পক্ষকে সরিয়ে রাখায় বিচার বিভাগের প্রতি মানুষের অনাস্থা তৈরি হবে বলে দাবি করছেন অনেক আইনজীবী। এই কাজটা করে কিন্তু বর্তমান সরকার দুর্নাম কামাচ্ছে এবং আইনজীবীদের কাছে তারা ঘৃণিত হচ্ছে, এবং এই যে ভোটাধিকার, এটি কিন্তু আপনার একটা বড় ব্যাপার। এখানে ভোট দেওয়ার অধিকার সবার আছে, ভোট করার অধিকার আছে। বিগত সরকারের যদি আমলে যদি তারা ভোট করে থাকতে, তাহলে কেন তারা বাদ দিবে? সেটা আমরা মানবো কেন? ইতোমধ্যে ঢাকা আইনজীবী সমিতির
সমিতির নির্বাচনেও আওয়ামী লীগ সংশ্লিষ্টতা দেখিয়ে দূরে রাখা হয়েছিল কয়েকজন প্রার্থীকে। সেই নির্বাচনে ভোট পড়েছে মাত্র 34%, যা নিকট অতীতে সবচেয়ে কম ভোট। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে কিনা তা জানা যাবে 13 ও 14 মের ভোট গ্রহণে। রকিবুল রাহাত, ওয়ান নিউজ, ঢাকা। প্রতিবেদনটি দেখছিলেন আমাদের সহকর্মীর, কিন্তু বিষয়টি একটু নিয়ে আলোচনা করার সুযোগ রয়েছে। আমরা একটু এম এ আজিজ আপনার কাছ থেকেই জানতে চাই, এই যে 40 জনের প্রার্থিতা বাতিল হলো, আসলে এর কারণ কি হতে পারে, কিংবা এটি আসলে কেমন হলো বিষয়টি? দেখেন, জাতীয় নির্বাচন হয়েছে, একটা অভ্যুত্থান হয়েছে, আমরা গণতন্ত্র, আইনের শাসন, সুশাসনের পথে যাত্রা করেছি। এখন প্রার্থীতে একটা পেশাজীবী সংগঠনে আমি জানি, যেটা আলোচনায় আসলো না, যে সেখানে কিছু অ্যাডভোকেট এবং সদস্য এবং এনসিপির সদস্যরা গিয়ে বলছে ফেসিবাদীদের নির্বাচন থেকে বাতিল করতে হবে। আপনি বলেন, একটি লোক বারের মেম্বার, তিনি চাঁদা দিয়েছেন, তার লিস্টে নাম উঠেছে, ভোটার লিস্টে, তার আগে আপনারা যা করার করতেন, বাছাই হয়ে গেছে, তার ফর্ম, আমি জানি একটা প্রার্থীর 3টা পর্যন্ত নমিনেশন ফর্ম আছে, এটা তো ফর্ম অনুযায়ী বাতিল হয় নাই, তাদের জোর করে বাতিল করে দেওয়া হয়েছে। আমি তো জানি আমাদের প্রেস ক্লাবে তো এরকম দখল হয়ে গেছে। প্রথম দিকে তখন বৈষম্য বিরোধী ছাত্র ছিল, তারা এসে লিস্ট দিয়েছে, এরা ফেসিবাদের দোষর, মেম্বারশিপ চলে গেছে, এরপরেও মেম্বারশিপ খেয়েছে, প্রায় 100 মেম্বার নাই হয়ে গেছে। এটা তো হয় না। আপনার নির্বাচন যদি হয়, যদি কোনো পলিটিক্যাল পার্টির পদধারী হয়ে থাকে, তাকে আপনি আগে বাছাই করে বার করতেন, এখন কেন? আর তার মানে কি কোনো পেশাজীবী নির্বাচন আর হবে না? খালি জাতীয় নির্বাচন হলেই দেশ গণতান্ত্রিক হয়ে গেল? এই আলোচনায় থাকবেন, আমি একটু যুক্ত করে নিতে চাই বিশ্ব গণতান্ত্রিক আইনজীবী পরিষদের সম্পাদক অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরীকে। আমরা যদি দেখি একটু তার কাছ থেকেও, আপনি একটু থাকবেন আমাদের সঙ্গে, বিষয় যেহেতু আপনাদেরই, সে বিষয়গুলো নিয়ে একটু কথা বলতে চাই। তার আগে আপনি বলছিলেন বিষয়টিকে নিয়ে আপনার পর্যালোচনা করছিলেন, কিন্তু এটি কি আরো একবার প্রশ্নবিদ্ধ করার এক ধরনের যে প্রক্রিয়া, সেটির দিকেই গেল? প্রশ্নবিদ্ধ হবেই। এবং সুপ্রিম কোর্ট আইনজীবী বারের ইলেকশন, এটাতে অনেক সদস্যকে বাদ দেওয়া হয়েছে, যে পর্যায়ে বাদ দেওয়া হয়েছে, এটা একদমই অনাকাঙ্ক্ষিত। গণতান্ত্রিক যুগে এটা চলে না। আপনি প্রথম দিকে বলতেন যে হ্যাঁ, আওয়ামী লীগ নিষিদ্ধ সহ সন্ত্রাস বিরোধী আইন হয়েছে, সেখানে বলা আছে যে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন, ভাতৃপ্রতিম সংগঠন, এরা নির্বাচন করতে পারবে না, বা তারাও বিচারে, যদি তারাও উচ্ছৃঙ্খলতা করে, সন্ত্রাস করে, তাহলে তারাও বিচারের আওতায় আসবে। সুপ্রিম কোর্টের আইনজীবীরা তো কোনো আইন লঙ্ঘন করার কথা না। তারপরেও আমি বলবো, সেটা প্রথমে করতে পারতো, এই আইনও প্রথমে করতে পারতো। তারা মেম্বার আছে অলরেডি, তারা চাঁদা দিয়েছে, স্ক্রুটিনি হয়েছে, তাদের নাম ভোটার লিস্টে উঠেছে, পরে আপনি বললেন যে ফেসিবাদীর দোষর, তারা পলিটিক্যাল লিঙ্ক আছে, সুতরাং বাতিল। এটা আপনি করলে তো হবে না। পলিটিক্যাল লিঙ্ক একটা সচেতন শিক্ষিত লোকের তো একটা ভোট তো দেয়, আমারও তো পলিটিক্যাল একটা সমর্থন আছে, তাই বলে আপনি আমাকে ইলেকশন করতে দিবেন না? আমি পেশাজীবী না, আমার পেশাজীবী। আমি এই আলোচনায় থাকবো, আমরা একটু জেনে নিতে চাই অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, এই যে নির্বাচনে 40 জন প্রার্থীর মনোনয়ন বাতিল হলো, বিষয়টা কি যদি একটু বুঝিয়ে বলেন, কারণ কি এর পেছনে, আপনাদের গঠনতন্ত্র আসলে কি বলে? ধন্যবাদ। আমাদের গঠনতন্ত্র অনুযায়ী সুপ্রিম কোর্ট বার একটি স্বাধীন বার, এবং এটি স্বাধীনভাবেই নির্বাচন করে, এবং এটি দলীয় রাজনীতির প্রভাব মুক্ত হবে, এটাই হলো গঠনতন্ত্রের চেতনা, গঠনতন্ত্রের নির্দেশনা। কিন্তু যুগ যুগ ধরে সাধারণ আইনজীবীদের যে দাবি যে সুপ্রিম কোর্ট বারকে দলীয় রাজনীতির প্রভাব মুক্ত করা, সেটি হয়নি, বরং দেখা গিয়েছে সরকার বদলের সাথে সাথে এক ধরনের প্রতিহিংসা এবং প্রতিশোধের রাজনীতির বলি হয়েছে হলো সুপ্রিম কোর্ট বারের নির্বাচন। আমরা অতীতেও দেখেছি যে যিনি এবার সুপ্রিম কোর্ট নির্বাচনে সভাপতি প্রার্থী হয়েছেন সরকারি দলের, তিনি বিগত সরকারের আমলেও বারবার কিন্তু নির্বাচিত হয়েছেন, এবং সে সময় কিন্তু বিরোধী দলের সাথে সম্পৃক্ততার কারণে তার মনোনয়নপত্র তখন বাতিল হয়নি।
এবং বিভিন্ন সময়ে দেখেছি যে ব্যক্তিগত রাজনৈতিক সম্পৃক্ততা কখনো পেশাজীবী আন্দোলন বা পেশাজীবীদের নির্বাচনের ক্ষেত্রে প্রধান প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়নি। যেটি প্রতিবন্ধকতার জায়গা গঠনতন্ত্রের 15 অনুচ্ছেদ যেটি বলে সেটি হলো যে একজন আইনজীবী যদি নির্ধারিত সময়ে ফিস না দেন, তার যদি সদস্যপদ না থাকে এবং তিনি যদি বারের স্বার্থের বিরুদ্ধ কোনো কাজ করে থাকেন এবং কোনো শৃঙ্খলাজনিত কারণে তার যদি সদস্যপদ বাতিল হয়ে গিয়ে থাকে, সেই ক্ষেত্রে তিনি নির্বাচনের অযোগ্য হবেন। কিন্তু যখন একজন আইনজীবী বার সমিতির সদস্য হন এবং ভোটার হন, ভোটার তালিকায় যখন নাম ওঠেন, তিনি কিন্তু বিধি অনুযায়ী পার্টিকুলার পদের জন্য এলিজিবল হন, তিনি নির্বাচনের যোগ্য হন। কিন্তু এবার আমরা দেখলাম যে সম্পূর্ণ অন্যায়ভাবে দলীয় রাজনীতির ধোঁয়া তুলে অনেক যোগ্য প্রার্থীকে তাদের মনোনয়নপত্র আপনি দলীয় রাজনীতির ধোঁয়া তোলার কথা বলছেন কেন? এই যে রাজনীতি যে আইনজীবী যারা আছেন, তারা যাদেরকে বাতিল করা হয়েছে, তারা কি কেউ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল? এটার ব্যাপারে বিতর্ক রয়েছে, কারণ ব্যক্তিগতভাবে তো সকলেই যাদের বাতিল হয়েছে সকলেই কিন্তু বিগত সরকারের দলের সাথে যুক্ত ছিল না। এর বাইরেও অনেকে রয়েছেন, যেমন গণতান্ত্রিক আইনজীবী সমিতির একজনের নাম আমি বলতে পারি, সাগরিকা ইসলাম। তিনি কোষাধ্যক্ষ পদে তিনি নমিনেশন জমা দিয়েছিলেন, তার নমিনেশন পেপারটি বাতিল করে দেওয়া হয়েছে। একজন আদিবাসী নারী, যিনি সুপ্রিম কোর্ট বারের নারী আইনজীবী সদস্য, তার সদস্য পদের মনোনয়ন পদ কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। এরকমভাবে আমরা দেখা গেছে যে অনেক নির্দলীয় এবং একেবারেই কোয়ালিফাইড ক্যান্ডিডেট যাদের নমিনেশন পেপার বাতিল করে দেওয়া হয়েছে, যার ফলেই কিন্তু এই রিয়াকশন। এবং দেখা গিয়েছে যে সুপ্রিম কোর্ট বারের নির্বাচনকে আমরা বরাবরই দেখেছি এটি একটি অংশগ্রহণমূলক হবে এবং যারা বারের রেগুলার মেম্বার এবং যাদের একটা পার্টিকুলার পিরিয়ড পর্যন্ত প্র্যাকটিসের অভিজ্ঞতা রয়েছে, সেই সমস্ত আইনজীবীরা বারের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনে অংশ নিতে পারেন। কিন্তু আমরা দেখলাম যে এবার যে পার্লামেন্টে যে আইনটি হয়েছে, যে আওয়ামী লীগের সাথে যারা জড়িত এবং যারা এর অঙ্গ সংগঠনের সাথে জড়িত তারা নিষিদ্ধ। তো তারা তো রাজনীতিতে নিষিদ্ধ হয়েছেন, তারা রাজনীতি করতে পারবেন না, কিন্তু তারা প্রফেশন করতে পারবেন না, পেশা করতে পারবেন না বা পেশাজীবী সংগঠন করতে পারবেন না, সেই রকম কোনো নিষেধাজ্ঞা। এবং এই নির্বাচনে দলীয় প্রতীকেও হয় না, তাই তো? এবং এটি একেবারেই নির্দলীয় নির্বাচন এবং এখানে কোনো প্যানেলের বিধান নেই, এখানে কোনো দলীয় পরিচয়ের বিধান নেই, এখানে কোনো দলীয় প্রোপাগান্ডারও বিধান নেই। কিন্তু আমরা দেখেছি এটিকে লঙ্ঘন করে বিভিন্ন সময়ে দলীয় প্রোপাগান্ডা অনেকেই করেছেন এবং এর দায় যারা দল করেন তাদের সবাইকেই নিতে হবে, তারা সেটি করেছেন। কিন্তু এর গোটা দায় কিন্তু সাধারণ আইনজীবী সমাজের উপর চাপিয়ে দেওয়া যেতে পারে না, কারণ অনেক আইনজীবী বান্ধব নেতা আছেন, নেতৃত্ব রয়েছেন, যারা এই বারের নির্বাচনে একটা বিরাট ভূমিকা রাখতে পারতেন। কিন্তু আমরা দেখলাম যে এটা একেবারেই পাতানো একটি নির্বাচন এবং একটা প্রহসনের নির্বাচনে পরিণত করা হয়েছে। এবং এটা যদি চলতে থাকে তাহলে দেখা যাবে যে দেশের সকল পেশাজীবী প্রতিষ্ঠান কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এবং আপনার এই প্রশ্ন ধরে আপনাকে একটু থামিয়ে দিচ্ছি, একটু জিজ্ঞেস করতে চাই আপনাকে, যদি বলেন এই যে পেশাজীবীদের সংগঠনের যে নির্বাচন, এখানেও যদি হচ্ছে দলীয় রাজনীতি প্রসঙ্গ এনে এই নির্বাচনকেও যদি একভাবে একটি পক্ষকে, যেটি বলা হচ্ছে বিভিন্ন সময় রাজনীতির সঙ্গে যুক্ত ছিল, যে এটি যেমন সত্যি, আবার এই নির্বাচনগুলো ওই সব রাজনৈতিক ব্যানারেও হয় না, কিন্তু যে কালচারটি তৈরি হচ্ছে সেটি কি আমাদের জন্য, পেশাজীবী সংগঠনের জন্য ভালো হচ্ছে কিনা? ধন্যবাদ। প্রথমে একটা প্রোঅ্যাক্টিভ ডিসক্লেইমার দিই যে আমি আইনের ছাত্র নই। এটা একজন সাধারণ একজন কর্পোরেটে শিক্ষিত মানুষের যতটুকু জানা উচিত ততটুকু সীমিত জ্ঞানে জানি। তো অবশ্যই এখানে লিগালস উড নো বেটার। তো আপনার আমি 3টা প্রশ্ন করব। এক, পেশাজীবী সংগঠনের রাজনীতিকরণ হবেই কেন? আপনি প্রথম প্রশ্ন, আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলামী না, এবং শুধু আমি আইনজীবীদের আনবো না, ডাক্তারদের, পাবলিক ইউনিভার্সিটিতে বলেন, সাদা দল, নীল দল, আপনি কিন্তু, আমি বলছি না যে আপনি যখন আপনি এখানে পেশাজীবী সংগঠনে আছেন বা এখানে একটা পাবলিক ইনস্টিটিউশনে আছেন আপনার রাজনৈতিক একটা সম্পৃক্ততা থাকতে হবে না, কেন? কিন্তু আপনার যখন হচ্ছে, এবং পলিটিক্যাল অ্যাক্টিভিজম আপনার থাকতেই পারে, খোদ যুক্তরাষ্ট্রে দেখছি, যুক্তরাজ্যে দেখছি, কিন্তু এখানে যখন এইরকম একটা ককাস ফর্ম হয়ে যায় তখনই কিন্তু একটা রাজনৈতিক মেরুকরণে এখানে একটা সম্ভাবনা হয়।
এইবার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের কথা হয়েছে, তো আমরা তো আওয়ামী লীগের আমলে দেখেছি যে লাঠিবাস নিয়েও, আপনার যদি মনে থাকে 2018-19 এখানে আজিজ ভাইয়ের মনে আছে, লাঠিবাস নিয়ে সুপ্রিম কোর্ট হাইকোর্টের সামনে আইনজীবীরা মারপিট করেছে, এটাও আমরা ভুলতে পারছি না। এখন এটা এক হচ্ছে যে খুব সাধারণ মানুষের মতোই আমি বলবো যে আমাদের যে পলিটিক্যাল কালচারটা আছে এটা এখন কোনো ইনস্টিটিউশনকে অক্ষত রাখছে না। সব জায়গায় এখানে একটা পলিটিক্যাল ডিভাইড বা রাজনৈতিক মেরুকরণের পক্ষে বিপক্ষে শক্তি চলে আসে। কিন্তু এখন শুধু এতটুকু কথা বললে তো আপনি আর এই প্রোগ্রামে আসতাম না। দ্বিতীয়টা হচ্ছে, আমার প্রশ্নটা হচ্ছে ক্ষমতায় কে? ক্ষমতায় বিএনপি আছে, ইফ আই রিমেম্বার কারেক্টলি। তাহলে আজিজ ভাই যেমন বললেন যে এনসিপি, বা এখানে রিপোর্টও আসে যে এনসিপি যদি এখানে দাবিতে এটা হয়, তাহলে তাহলে এই কাজটি কেন করছে বিএনপি সরকার? কেন এনসিপি তো অতটা ইনফ্লুয়েন্সিয়াল এখন না ইন টার্মস অফ ইটস, মানে এখানে কাউন্টস এখানে ইন পার্লামেন্ট বা স্ট্রিট এজিটেশনের জন্য এরকম। হ্যাঁ, জুলাই অগস্ট এখানে জুলাই অগস্ট থেকে 1400 জন যারা এখানে শহীদ হয়েছে তাদের প্রতি পুরো দেশে সহানুভূতি আছে, তাদের হাসিনা সরকার পতন হলো। কিন্তু এইটিকে ধরে আপনি যদি এখানে সব কিছুতে যদি বাধা বিপত্তি দেন, তাহলে তো ওই ডক্টর ইউনূসের 18 মাসের অন্তর্বর্তীকালীন সরকারের মতোই একই সমস্যা হলো। এবং আপনি যদি লিগ্যাল ইমপ্লিকেশনস যদি বলেন, প্রথমে এখানে হচ্ছে যে আমাদের ইন্টারন্যাশনাল পার্টনার্সরা যারা রিফর্ম প্রসেসের সাথে সম্পৃক্ত আছেন, তারা বলবে যে ডিউ প্রসেসের একটা কনসার্ন হবে, যে এখন আবার গভর্নমেন্টের ইন্টারফারেন্স হচ্ছে। হচ্ছে যেটা বলে যে জুডিশিয়াল অ্যাক্টিভিজম যেটা আছে সেটার এখানে এক্সপ্যানশন হচ্ছে, এবং এটা ইন্টিগ্রিটি এবং হচ্ছে নিউট্রালিটি যেটা সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, সেটা হচ্ছে প্রশ্নবিদ্ধ হবে। এবং 3 নম্বর হচ্ছে বহুবাদ যেটা আছে বা প্লুরালিজম, এটার এখানে একটা হারানোর একটা সুযোগ আছে। এবং 4 নম্বর হচ্ছে কি, এটা যেখানে হচ্ছে যে প্রথমে এখন একটা প্রশ্ন চলে আসবে যে আপনার প্রফেশনাল স্ট্যান্ডার্ডস আপনাকে ডিসকোয়ালিফাই করা হচ্ছে নাকি পলিটিক্যাল আইডেন্টিটির বেসিসে। এখন আমাদের তো প্রিটেন্ড করে লাভ নেই, এটাই প্রথম ইনস্টেন্স। আগেও প্রত্যেকটি সরকারের আমলেই এটি বহুবার বহু রূপে হয়েছে, কিন্তু যেটা আগে হয়েছে বলে এইবারও হবে এটা তো মেনে নেওয়ার দরকার নেই। কারণ আমরা সবসময় বলছি এটা ফ্রেশ স্টার্ট, এবং আমাদের যদি এখানে হাইয়েস্ট বডি অফ ল যেখান থেকে মানুষ আশা করে ন্যায় বিচারের জন্য, এখানে যদি আমাদের এখানে হচ্ছে যদি আমরা বলি যে ফেয়ার প্লে যদি প্রশ্নবিদ্ধ হয় বা প্রশ্ন উঠে, তখন কিন্তু আমাদের ডেভেলপমেন্ট পার্টনার্স যারা আছে তারা কিন্তু আমাদের সরকার এবং বিরোধী দলে কতটুকু ওদের জেনুইন কমিটমেন্ট টু ইনক্লুসিভ রিফর্মস, এটা একটা প্রশ্ন আছে। তো এইগুলো আমার মনে হয় যে আমাদের নীতি নির্ধারকদেরকে মনে রাখা উচিত, কেননা কিছু কিছু ইনস্টিটিউশনকে প্রশ্নবিদ্ধ না করাটাই ভালো। কিন্তু আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, এখন আপনি বলবেন এটা হচ্ছে অত্যন্ত নাইভ, কিন্তু কোনো প্রফেশনাল অর্গানাইজেশনে হ্যাঁ দলের একটা সম্পৃক্ততা থাকতে পারে, কিন্তু এই নীল দল, সাদা দল, সবুজ দল, এগুলোর বোধহয় এখন এখান থেকে বের হওয়ার টাইমটা বোধহয় শুরু হয়ে গেছে। জি, আমি আরো একবার একটু যেতে চাই হাসান তারিক চৌধুরী অ্যাডভোকেট, আপনার কাছে। যাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা কি আচরণবিধি লঙ্ঘন করেছে? নির্বাচনী যে আচরণবিধি লঙ্ঘন, এ ধরনের কোনো অভিযোগ পাওয়া গেছে কি? আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ কারো সম্পর্কেই তোলা হয়নি। যেটি সুপ্রিম কোর্টের প্রাঙ্গণে যেটি প্রচলিত, এটি খুব পরিষ্কার যে একেবারেই রাজনৈতিক বা দলীয় ট্যাগিংয়ের বিবেচনায় কিন্তু এগুলোকে বাদ দেওয়া হয়েছে। এবং এটা নিয়ে প্রশ্ন উঠেছে যে স্ক্রুটিনিটা বৈধ হয়েছে কিনা, এবং এই প্রশ্ন যখন নির্বাচন সাব কমিটির প্রধানকে বলা হলো, তিনি উত্তরে বললেন যে এর দায় দায়িত্ব তিনি নেবেন না, এই দায় দায়িত্ব হলো বারের যিনি ভারপ্রাপ্ত সম্পাদক আছেন তার। তাহলে এই যে দায় দায়িত্ব না নেওয়া, এর মধ্য দিয়েই কিন্তু প্রমাণ হয় যে এই গোটা ব্যাপারটি প্রশ্নবিদ্ধ। এবং এর মধ্য দিয়ে একটা প্রহসনের নির্বাচন হচ্ছে, যে নির্বাচন শুধু সুপ্রিম কোর্ট না, একই প্র্যাকটিস আমরা দেখছি বিভিন্ন জেলা বারেও কিন্তু শুরু হয়েছে। যারা সরকার দলীয় তারা এক ধরনের রাজনৈতিক ট্যাগিংয়ের মধ্য দিয়ে প্রতিপক্ষ, সে দল হোক বা নির্দলীয় হোক, তাকে কিন্তু তারা বাদ দিয়ে দিচ্ছেন। বরিশালে একই রকমভাবে আমাদের গণতান্ত্রিক আইনজীবী সমিতির প্রার্থীকে নির্বাচন করতে দেওয়া হয়নি। আমি বার কাউন্সিলের মাননীয় তৎকালীন ভাইস চেয়ারম্যানকে বলেছিলাম যে কোন বিবেচনায়, তিনি বললেন যে আমি এটি দেখছি, কিন্তু তিনি আর বিষয়টি দেখতে পারেননি। তো ফলে এইভাবে যে একদলীয় প্রহসনের নির্বাচনের যে কালচার বিগত স্বৈরাচারী আমলে হয়েছিল, সে একই কালচার কিন্তু এখনো আমরা দেখতে পাচ্ছি যে পেশাজীবী নির্বাচনগুলোতে বহাল রাখা হয়েছে, যার মধ্য দিয়ে বহির্বিশ্বে এবং আমাদের যারা অন্যান্য পেশাজীবী যারা আছেন, বিশেষ করে সাংবাদিক, চিকিৎসক, সকলের মধ্যে, প্রকৌশলী, সকলের মধ্যেই প্রশ্ন দেখা দিচ্ছে যে নির্দলীয় নিরপেক্ষ পেশাজীবী সংগঠন বা পেশাজীবী নির্বাচন এই দেশে আদৌ হতে পারবে কিনা। এবং এটি যারা করছে
তারা আসলে গণ অভ্যুত্থানের চেতনাকে লঙ্ঘন করছে এবং গণতন্ত্রের চেতনা এবং একটা অংশগ্রহণমূলক যে নির্বাচন তার যে স্পিরিট, বহুমতের চর্চা, সেটিকে কিন্তু তারা বিনষ্ট করছেন। এবং বার সমিতিতে আইনজীবীদের আসলে দায়িত্বটা কি? তাদের পেশাগত উন্নয়ন এবং তাদের আইনজীবীদের সুদক্ষ দেখা এবং আমাদের আইন এবং বিচার বিভাগের যে মান উন্নয়ন সেখানে ভূমিকা রাখা। যে আপনি থাকবেন, আপনার কাছে ফিরবো। আমি একটু যেতে চাই এম এ আজিজ আপনার কাছে, যেটি পারভেজ করিম আব্বাসী বলছিলেন যে পেশাজীবীদের আসলে রাজনৈতিক মতাদর্শ থাকতেই পারে, তাদের যে সংগঠন এবং সেই সংগঠনের নির্বাচনে এই যে দলীয় ভিত্তি করা কিংবা দলীয় ব্যক্তিদের নিয়ে সামনে নির্বাচন করা কিংবা দলীয় ব্যানারের প্রচ্ছন্নভাবে থাকে, এটি আসলে পেশাজীবী সংগঠনকে ক্ষতিগ্রস্ত করে না? পেশাজীবী সংগঠনেরই আসলে দরকার। আমি একজন পেশাজীবী, এখানে আব্বাসী ভাইও পেশাজীবী। আমার বক্তব্য হচ্ছে, আমি যদি পদধারী কোনো দলের হই তাহলে পেশা ছেড়ে রাজনীতি করুক। আমাদের সাংবাদিকদের ভিতরেও আছে পদধারী পলিটিশিয়ান আছে, আবার এখানেও আসে বলে যখন বিপদে পড়ে তখন বলে আমি পেশাজীবী। এটা তো হইতে পারে না। রাজনীতি করেন, কেউ তো বাধা দিবে না। আপনি পেশায় মুক্ত হয়ে করেন। আমি জানি সুপ্রিম কোর্ট বার, ঢাকা বার, সবার ওখানে বিভিন্ন রাজনৈতিক দলের পদধারী নেতারা আছে, তো তাদেরকে আইডেন্টিফাই করা সহজ। তা আমার কথা হচ্ছে, যদি পেশাজীবী যদি হন, তাহলে আপনি যদি পলিটিক্সে যুক্ত হতে চান তাহলে পলিটিক্সে যুক্ত হন, সমস্যা নাই তাতে। আপনি অন্য কিছু করেন, সমস্যা নাই। কিন্তু আমার বক্তব্য হলো যে আপনি যদি পলিটিক্সে যুক্ত হন তাহলে তো পলিটিক্যাল ট্যাগিং আপনাকে করবে। ট্যাগিং তো না, এখানে আপনি পলিটিক্স করেন, আপনি পদধারী। তো আমার বক্তব্য হলো, তারপরেও আমি বলবো যে সিস্টেম তো গলত করে ফেলছে। প্রথমে সে চাঁদা দিছে, আপনি চাঁদা দিয়েছেন, তারপরে তার ভোটার লিস্ট হয়েছে, ভোটার লিস্ট আপনি তার ভোটার লিস্টে না তার নাম তুলে দিছেন। এখন সে ইলেকশন করতে আসলে আপনি কোন অমক করে তমক করে আমার বাইরের থেকে লিস্ট দেয় কেমন? পলিটিক্যাল পার্টি না এনসিপি, এখন তারা পার্টি লিস্ট দেয়। এই পেশাজীবী সংগঠনের রাজনীতি এবং যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছিলাম, সুপ্রিম কোর্টের আইনজীবী নির্বাচন, সেই বিষয় নিয়ে আরও একবার ফিরবো। তার আগে ছোট্ট একটি বিরতিতে যেতে চাই। দর্শক, আমরা কিছুক্ষণের মধ্যেই ফিরছি নির্বাচিত খবরে, তার আগে ছোট্ট একটি বিরতি নিয়ে আসছি। আবারও আমন্ত্রণ জানাচ্ছি নির্বাচিত খবরে। আমরা আলোচনা করছিলাম সুপ্রিম কোর্টের আইনজীবীদের নির্বাচন প্রসঙ্গে। 40 জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। আমি আরেকবার যেতে চাই অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী আপনার কাছে। এই যে আপনি বলছিলেন জুলাইয়ের স্পিরিট কেউ নষ্ট করছে, এই 40 জন প্রার্থীর প্রার্থিতা বাতিলের ঘটনাটি, কিন্তু যারা অভিযোগ করেছেন, আমরা যেটি বিভিন্ন পত্রপত্রিকার বরাতে যেটি জানছি, আপনি হয়তো আরও একটু পরিষ্কার করতে পারবেন, প্রায় 500 থেকে 700 জনের স্বাক্ষর সম্বলিত যে অভিযোগ করা হয়েছে, এই অভিযোগকারীরা তাহলে কারা? দেখুন, এই ধরনের অভিযোগ আবার এর পাল্টা অভিযোগও আছে। আমাদের আইনজীবীদের মধ্যে কারো সম্পর্কে কি সুনির্দিষ্ট কোনো অভিযোগ আছে যে তিনি হত্যা এবং ধ্বংস এবং এই যে হামলার সঙ্গে জড়িত ছিলেন? এই ধরনের অভিযোগ তো তাদের সম্পর্কে নাই। এটা আসলে এক ধরনের প্রতিশোধ এবং এক ধরনের একদলীয় নির্বাচন করার মানসিকতা থেকেই, যেটা আমরা অতীতে লক্ষ্য করতাম, সেটারই পুনরাবৃত্তি হচ্ছে। এবং যখন জানতে চাওয়া হলো, যারা বাতিল হওয়া প্রার্থী তারা যখন জানতে চাইলো আমাদেরকে সুনির্দিষ্টভাবে ব্যাখ্যা করা হোক প্রমাণসহ যে কেন আমাদেরটা বাতিল করা হলো, এর জন্য কিন্তু কোনো সন্তোষজনক জবাব আমাদের নির্বাচন অ্যাডহক কমিটি বা বারের পক্ষ থেকে দিতে পারেনি। এবং বলা হয়েছিল যে পুনরায় আরেকটি এজিএম করে সেগুলোর জবাব দেওয়া হবে, সে এজিএমও কিন্তু হয়নি। ফলে যেটি দেখা যাচ্ছে যে অতীতের স্বৈরাচারী ধারাবাহিকতায় বর্তমান সরকারের যে পজিটিভ ইমেজ, এটাকে নষ্ট করার জন্য কিন্তু অতি উৎসাহী এক ধরনের আইনজীবী নেতারা কিন্তু এই পরিবেশটা সৃষ্টি করেছেন, যে কারণে ইউরোপিয়ান বার সমিতির পক্ষ থেকে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চিঠি দেওয়া হয়েছে যে যেটি বাংলাদেশের সর্বোচ্চ আদালতের বার সমিতি নির্বাচনকে ঘিরে হচ্ছে, এটি কোনোভাবেই সমর্থনযোগ্য নয় এবং এটিতে যেন রাষ্ট্র এই জায়গায় যেন দৃষ্টি দেয়। কিন্তু আমরা যেটি দেখছি যে গোটা কালচারটাই কিন্তু এক ধরনের স্বৈরাচারী কালচার এবং এক ধরনের নব্য ফ্যাসিবাদী কালচারই কিন্তু সেখানে আবার আমরা দেখতে পাচ্ছি।
আজকে যদি সুনির্দিষ্ট কারণ এবং সুনির্দিষ্ট ব্যাখ্যা দেওয়া হতো যে এই কারণে এই 40 জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে, এবং সেটা নিয়ে যদি তর্ক বিতর্কের সুযোগ থাকতো, আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকতো, তাহলে কিন্তু বিষয়টি আরো অনেক স্বচ্ছ এবং জবাবদিহিমূলক হতে পারতো, কিন্তু সেটি হয়নি। ঢাকা আইনজীবী সমিতির যে নির্বাচন, সেই নির্বাচনে আমরা দেখলাম 34% মতো ভোট পড়েছে। আপনার কি মনে হয় যে এই যে অভিযোগ, পাল্টা অভিযোগ, প্রার্থিতা বাতিলের ঘটনা ঘটলো, আগামী 13-14 তারিখ আপনাদের যে নির্বাচন, এই নির্বাচনে আসলে ভোটের পড়ার হার সেটিও এরকম কমের দিকে থাকবে? অলরেডি সেটি পড়ে গিয়েছে, সেই নেতিবাচক প্রভাব, এবং সাধারণ ভোটার যারা, তারা নির্বাচনে উৎসাহ পাচ্ছে না, এবং একটা বড় অংশ ভোট দিতে আসবে কিনা এ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। কারণ নির্বাচনের পরিবেশটাকেই শুরু থেকে নষ্ট করে দেওয়া হয়েছে, এবং বারবার নির্বাচনকে পিছিয়ে, নির্বাচনের তফসিলকে জটিল করে দিয়ে এমন একটি পরিবেশ তৈরি করা হয়েছে যে যেই সুপ্রিম কোর্টের নির্বাচনকে নিয়ে আমরা গর্ব করতাম, সেই গর্বের জায়গাটিকে ধ্বংস করে দেওয়া হয়েছে। জি, আপনি থাকবেন। এম এ আজিজ ভাই, আপনার কাছে একটু জানতে চাই, এই যে বলছেন যে সুপ্রিম কোর্টের নির্বাচনের যে ঐতিহ্য নষ্ট হয়েছে, নষ্ট কি এবার প্রথম হচ্ছে? যেটি বলছিলেন যে এর আগেও তো আমরা দেখেছি যে এই নির্বাচনকে কেন্দ্র করে সর্বশেষ আমি যতদূর জানি এই যে 40 জন তারা সংবাদ সম্মেলন করবার কথা, কিন্তু সেখানে যখন অন্য পক্ষের আইনজীবীরা এসে দাঁড়িয়ে গেছেন তারা আর সেখানে আসেনি। সেখানে হয়তো আসলে স্যার যেটি বলছিলেন, এর আগে আমরা দেখেছি যে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের মধ্যে লাঠি নিয়ে আইনজীবীরা, তখন মারপিট হতো, ঝগড়া হতো, তারা আসে নাই, অ্যাভয়েড করেছে। এখন আমাদের দেশে ধরেন, আমি কালকে একটা সিনিয়র পুলিশ অফিসারের সাথে দেখা, সে বললাম যে কী খবর, যে আমি অমুক জায়গায় আছি। তো ভালোই তো আছেন, ভালোই আছি, তবে সিনিয়র অফিসার যা বলে তদন্ত রিপোর্ট তাই হয়, সরকার যা বলে বিচারের রায় তাই হয়, এই কথাটা সব বলে গেল। আপনি কি বলছেন এই নির্বাচন? এখন এই নির্বাচনে এটা কিন্তু বেশি করে কথা উঠবে, এটা উঠবে। সরকার দায়িত্ব আছে, সরকারের যেহেতু সরকার ফলোয়ারও তো আইনজীবীদের মধ্যে আছে, তাদের দায়িত্ব ছিল যে প্রথম থেকে সতর্কতার সাথে করা। এখন তো এটা তো ইন্টারন্যাশনাল নিউজ হবে। সুপ্রিম কোর্ট তো যেটি বলছিলেন সোসাইটি থেকে অলরেডি বলা হয়েছে। না, এই জন্য আমি বলছি যে আমাদের আত্মসমালোচনাও করতে হবে, যে পেশাজীবী যদি পলিটিক্সে জড়িত হয়, সে পলিটিক্সে চলে যাক না। সে পদধারী যদি পলিটিশিয়ান হয়, সে পেশার ভিতরে থাকার তো দরকার নেই তার। এবং তারাই কিন্তু মূলত সমস্যা বেশি তৈরি করে। হ্যাঁ, সকল পেশাজীবী সংগঠনের সকল, আমাদের ভিতরেও আছে পদধারী, তারাই আমরা দেখি সমস্যা। তারা প্রেস ক্লাবে থাকার জন্য যা ইচ্ছে তাই করতেছে, যেটা গঠনতন্ত্র বলছে, গঠনতন্ত্র কোনো কিছুই সব কিছু অবৈধ করে যাচ্ছে, কেউ দেখার নেই এমন ভাব। এবং আপনি যখন ধরেন এখন যাদের বাতিল করা হচ্ছে, তারা যে আইনের আশ্রয় নেবে, সেই আইনের আশ্রয় যে পুলিশ অফিসার বলল না যে সরকার যেদিকে আছে সেদিকে রায় হবে। তার মানে এই নির্বাচন আপনি মনে করছেন যে এক ধরনের নির্দেশ? না, তাই হবে না, নির্দেশ না, কিন্তু আমি বলছি যে মানুষের মানসিকতাটা এইরকম যে সরকার কোন দিকে আছে, কোর্টও সেই দিকেই। ধরেন এই যে যতগুলো আপনার অধ্যাদেশ হলো না, কোর্টেরটা তো কোনো অধ্যাদেশ পাশ হয় নাই। সুপ্রিম কোর্ট আলাদা হওয়ার কথা, অধস্তন আদালত সুপ্রিম কোর্টের অধীনে যাওয়া, সেটা তো হলো না। অলরেডি সেক্রেটারিয়েট আলাদা হয়ে গেছে, রিক্রুটমেন্টও হয়ে গেছে, কিন্তু এটা তো কিছু হলো না। হ্যাঁ, তো এখন তো যদি আমি বলি নিম্ন আদালত যেটা, সেটা তো আইন মন্ত্রণালয়। আমি যদি প্রসঙ্গে আরেকবার ফিরে এসে স্যার আপনাকে জিজ্ঞেস করি, বিগত সময় আমরা অভিযোগ যেটি শুনছিলাম যে আওয়ামী লীগের সময় প্রত্যেকটি নির্বাচনকেই প্রশ্নবিদ্ধ করা হয়েছে। এই যে প্রশ্নবিদ্ধ করবার যে জায়গাটি, এখন বারের নির্বাচন নিয়েও এই ধরনের প্রসঙ্গ আসছে, এই ছোট ছোট নির্বাচন, এইগুলোর মধ্যে দিয়ে কি ওই বড় নির্বাচনে এক ধরনের প্রভাব ফেলে? নিঃসন্দেহ করে, কেন এটা হচ্ছে যে পুরোপুরি যেটাকে হচ্ছে যে সামষ্টিক একটা যে সংস্কৃতি, যে ম্যাক্রো কালচার যেটাকে বলে, প্রত্যেকটাই হচ্ছে যে এটা হচ্ছে একটা ক্লাইমেট অফ ডিস্ট্রাস্ট বা একটা সন্দেহের একটা পরিবেশ বা বাতাবরণ সৃষ্টি করে। আপনি উপজেলার, জেলা, গ্রামের, আপনার এখানে একটা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের, প্রত্যেকটা জায়গায় যার হচ্ছে ক্ষমতায়, যার সাথে একটা সংশ্লিষ্টতা আছে বা প্রক্সিমিটি আছে, সে চাইবে হচ্ছে রেজাল্টটাকে ইনফ্লুয়েন্স করতে।
এটাই হচ্ছে আমাদের দেশে হচ্ছে। স্বাধীনতার পর ৭১ সালের পর থেকে উত্তরোত্তর এই জিনিসটা বৃদ্ধি পেয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে এর একটা বিরূপ প্রতিক্রিয়া না এর জন্য, এবং এটা ফলো কি হয়েছে আপনি আমাকে বলে দিচ্ছে আপনাকে। এর জন্য সাধারণ মানুষ এখন কোনো প্রতিষ্ঠানকে বিশ্বাস করে না। আপনি এটা, এবং আমরা এখানে আমরা জানি যে সুপ্রিম কোর্টে বা কোর্টে এখানে হচ্ছে কন্টেম্পট অফ কোর্ট বলে একটা জিনিস আছে। তো ডিউ রেসপেক্ট নিয়ে বলছি যে আপনি দেখুন পুলিশ ফোর্স, তারপর আপনার জুডিশিয়ারি, বিউরোক্রেসি, আমলাতন্ত্র, আমাদের এখানে আইনজীবীরা যারা আছেন, শিক্ষকদের কেন আমরা ছাড়বো? এরা সবার ব্যাপারে হচ্ছে এখন একটা প্রশ্ন উঠে আসে, এবং রাজনৈতিক মেরুকরণ করার জন্য এই ইনস্টিটিউশনাল ডিকে বা আমাদের কাঠামোগত যেখানে আমাদের যে এখানে ঘুণ ধরেছে, তার জন্য আমাদের এখানে অবিশ্বাসের এখানে ইনভায়রনমেন্ট হচ্ছে। এটা মানে বলে পুঁথিগত কথা, কিন্তু যদি আপনার, এবং এটা হচ্ছে কি স্বল্পমেয়াদী লাভের জন্য পুরো দেশের আমরা ক্ষতি করে ফেলি। এবং এই যে 2024 সালে যে এরপর যে আমরা বললাম যে নয়া বন্দোবস্ত, নয়া ব্যবস্থা, নয়া সংস্কার, অনেকেই তো এটা বিশ্বাস করেছে বলেই তো এখানে শহীদ হয়েছে। তো এখানে আত্মহত্যা আবার আত্মবলি দিয়েছে নিজেদেরকে। তো এখন আমরা আত্মহত্যা করছি তো এখন কেন? এই অর্জনগুলো তো আমরা এখানে করতে পারছি। এবং বিএনপি সরকার এখন এটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার। তো আমার মনে হয় যে সরকারের নীতি নির্ধারকরাও যারা আছে, নীতি প্রণেতারা আছে, তারা একটা মাথায় রাখা উচিত। কেন এখন বাংলাদেশের ভিতরে যা করা হচ্ছে, অবশ্যই এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়, কিন্তু এটার উপরে কিন্তু আমাদের দেশের বাইরে যারা আমাদের এখানে উন্নয়ন প্রক্রিয়াতে যারা হচ্ছে আগ্রহী, আমাদের যে সো কল্ড আমাদের উন্নয়ন অংশীদার যারা আছে, তারাও কিন্তু এখানে একটা অ্যাক্টিভ ইন্টারেস্ট আছে। আমি জাস্ট একটা বলবো যে হোয়াট কাইন্ড অফ ইমেজ, আমরা কি ইমেজ বাইরের দুনিয়াতে প্রেজেন্ট করতে চাচ্ছি, আমাদের সবাইকে এখানে প্রশ্ন করা উচিত। আমি অ্যাডভোকেট হাসান তারিক আপনাকে শেষ প্রশ্নটি করতে চাই, এই আলোচনার শেষ প্রশ্ন, সেটি হচ্ছে নির্বাচনে সংঘাতের কোনো শঙ্কা আছে? সংঘাতের পরিবেশ তো এখন প্রতি মুহূর্তে বিরাজ করছে, কারণ পাল্টাপাল্টি মিছিল এবং যে ধরনের হিংসাত্মক বক্তব্য চলে আসছে, এবং দেখা যাচ্ছে যে জাতীয় রাজনীতির যে ভয়াবহ সহিংসতা এবং প্রতিশোধ পরায়ণতার যে মানসিকতা, সেটি কিন্তু আমরা পেশাজীবীদের মধ্যেও দেখতে পাচ্ছি। এবং সেটি শুধু সুপ্রিম কোর্ট না, সুপ্রিম কোর্ট থেকে শুরু করে সারা দেশের বিভিন্ন জেলা বারেও কিন্তু এই প্রতিহিংসা এবং প্রতিশোধের যে কালচার, সেটি ছড়িয়ে গিয়েছে, যার ফলে সাধারণ ভোটাররা আতঙ্কিত, এবং তারা ঠিকই বুঝতে পারছে না যে একটা নিরাপদ এবং একটা শান্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠিত হবে কিনা, বা আদৌ সেই ভোটটি বিশ্বাসযোগ্য বা গ্রহণযোগ্য হবে কিনা। এরকম একটি অবস্থায় যদি বাংলাদেশের বিচারালয়ের মতো জায়গায় হয়, তাহলে সাধারণ মানুষের আর যাওয়ার কোনো জায়গা থাকে না। আমি ধন্যবাদ আপনাকে। আমরা আশা করছি আগামী দিনগুলোতে উত্তর এই বিষয়গুলো আরও একটু স্পষ্ট হবে। আমরা একটু যেতে চাই পরবর্তী খবরে। এর মধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত হয়েছেন শুভেন্দু অধিকারী। সন্ধ্যায় কেন্দ্রীয় বিজেপি নেতা ও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে নতুন বিধায়কদের বৈঠকের পর এই ঘোষণা আসে। মুখ্যমন্ত্রী হওয়ার পাশাপাশি বিধানসভার পরিষদীয় দলনেতা হিসেবেও দায়িত্ব পালন করবেন তিনি। আর এদিকে নানা নাটকীয়তা শেষে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়। একটি প্রতিবেদন, সেটাও দেখে আসি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে শুভেন্দুই হচ্ছে তা নিয়ে কৌতূহল থাকলেও খুব একটা সংশয় ছিল না বিজেপিতে। ভোটের ফল ঘোষণার পর থেকে মুখ্যমন্ত্রীর পদে তাকে সবচেয়ে জোরালো দাবিদার বলে মনে করা হচ্ছিল। শুক্রবার বিজেপির 207 জন জয়ী প্রার্থীর সাথে বৈঠক করে শুভেন্দু অধিকারীকেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবারের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম এবং ভবানীপুরে মমতার বিরুদ্ধে লড়েছেন শুভেন্দু। ভবানীপুরে মমতাকে তিনি হারিয়েছেন 15,000-এর বেশি ভোটে। মুখ্যমন্ত্রীর পাশাপাশি বিধানসভার পরিষদীয় দলনেতা হিসেবেও দায়িত্ব পালন করবেন শুভেন্দু। বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে, আগামীকাল সকাল 10টায় নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী 25 বৈশাখ সামনে রেখে এবারের বিধানসভা নির্বাচনে জয়ী বিজেপি এই দিন নির্ধারণ করেছে। শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিত থাকারও কথা রয়েছে। এছাড়া কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির কেন্দ্রীয় নেতারা এবং দেশের 20টি রাজ্যের মুখ্যমন্ত্রীরাও অনুষ্ঠানে যোগ দেবেন।
এদিকে তামিলে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন নিশ্চিত করেছেন থালাপতি বিজয়। টিভিকে বলছে কংগ্রেস ছাড়াও এবার ভিসিকের পাশাপাশি দুই বাম দল সিপিএম এবং সিপিআই সমর্থন দেওয়ার কথা জানিয়েছে। এর মধ্যে দিয়ে গেল 4 দিন ধরে তামিলনাড়ুতে সরকার গঠন নিয়ে চলা অচলাবস্থার অবসান হয়েছে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। এই বিষয়ে কথা বলতে আমরা কলকাতা থেকে দৈনিক আজকাল পত্রিকার সাংবাদিক তারিক হাসানের কেউ একটু যুক্ত করে নিতে চাই। তার বর্তমান পরিস্থিতি সে বিষয়টি সম্পর্কেও একটু জানবো। তার আগে স্যার আপনার কাছ থেকে একটু জেনে নিতে চাই যে নির্বাচন হলো, নির্বাচনের পরের যে সহিংসতাও আমরা দেখলাম, একই সঙ্গে বাংলাদেশ দুই পাশে, একদিকে মিয়ানমার একদিকে ভারত, দুপাশেই গেরুয়া রঙের এক ধরনের প্রভাব আমরা দেখছি। এখন বাংলাদেশের বাস্তবতাটা কি? এখন কিছুই না। বাংলাদেশে আমরা হচ্ছে অতি আগ্রহ দেখাচ্ছি পশ্চিমবঙ্গের মধ্যে, কারণ আমি বিনয়ের সাথে বলছি 28টি রাজ্যের মধ্যে একটি রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ। এবং আমরা সমস্যা হচ্ছে কি, আমরা ভারত এবং বাংলাদেশের সম্পর্ক ঢাকা এবং কলকাতার সম্পর্কের সাথে আমরা কনফিউজ করে ফেলি। এটা হচ্ছে আমাদের পুরানো সমস্যা। এবং যেহেতু ওরা হচ্ছে ওরা এখানে একই ভাষায় কথা বলে, আমাদের কলকাতাতে 2024 সালে অগাস্টের আগে অগাধ যাওয়া আসা ছিল, একই রকমের নাটক, একই রকমের গান আমরা দেখি। তার জন্য হচ্ছে পশ্চিমবাংলার এখানে হচ্ছে, এবং 71 সালে অনেকে এখানে আশ্রয় নিয়েছিল পশ্চিমবঙ্গে অবশ্যই। তো এক ধরনের একটা আগ্রহ বা কৌতূহল আছে। আসল কথা যেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে বহু বছর ধরে মমতা ব্যানার্জির এখানে একনায়কতন্ত্র, মমতা ব্যানার্জির এখানে অর্থনৈতিক প্রবৃদ্ধি না দিতে পারা, বা দিল্লির সাথে এখানে হচ্ছে কেন্দ্রের সাথে তার বিরোধের জন্যে অর্থায়নের এখানে হচ্ছে যে ফান্ডস ঠিক মতো না পাওয়া। 4 নম্বর হচ্ছে তার ভাইপো অভিষেক ব্যানার্জি এবং কে হচ্ছে দলীয় নেতা, মানে তার এয়ার অ্যাপারেন্ট বা তার উত্তরসূরি করার জন্য এক ধরনের স্বজনপ্রীতির অভিযোগ করা। এবং 5 নম্বর হচ্ছে যে পশ্চিমবঙ্গ থেকে শিক্ষিত এখানে যে যারা এখানে তরুণ তরুণী আছে তাদের মধ্যে বেকারত্বের হার অত্যন্ত আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়া। এবং 6, দিল্লি থেকে বিজেপির পুরোপুরি হচ্ছে যে ছলে বলে কৌশলে ওরা যে 15 বছর ধরে ওরা যে এখানে ওরা ফোকাস করেছে যে বিজেপি, আরএসএস এবং নরেন্দ্র মোদী, তাদের জন্য একটা প্রেস্টিজ ইস্যু হয়ে গেছিল যে পশ্চিমবঙ্গ এখানে হচ্ছে দখল করা হচ্ছে। দখল মানে নির্বাচনে দখল করা। আমাদের সঙ্গে এটার জন্য এসে একসাথে সবগুলো সংমিশ্রণ হচ্ছে। কিন্তু আমাদের জন্য যে একটা প্রশ্ন হচ্ছে যে এই শুভেন্দু অধিকারী এবং বিজেপির এখানে যারা নেতৃবৃন্দ আছে তারা বাংলাদেশের এখানে ধোঁয়াটা তুলেছে এবং অবৈধ অনুপ্রবেশকারী করে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে 27 লাখ লোক যে ডিসকোয়ালিফাইড হচ্ছে, এটা হচ্ছে এখন হচ্ছে আমাদের বিবেচ্য বিষয়। জি, আমি একটু যেতে চাই তারেক হাসান, স্বাগত আপনাকে চ্যানেল। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। কলকাতায় এখন কি অবস্থা? নির্বাচন পরবর্তী আমরা নানা ধরনের সহিংসতার খবর বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে দেখছিলাম। তো এখন আপনাদের নতুন মুখ্যমন্ত্রী পেতে যাচ্ছেন 75 বছর পর, সেটি আসলে কোন অবস্থার মধ্যে রয়েছে এখন? আজকে বিজেপির পরিষদীয় দলের বৈঠকে শুভেন্দু অধিকারীকে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে বিজেপি। নতুন একটা রাজনৈতিক দল, নতুন একটা রাজনৈতিক পরিস্থিতি। 15 বছর ধরে একটা সরকার চলছিল, মমতা ব্যানার্জির তৃণমূল সরকার, একটি আঞ্চলিক দল। তার একটা ভাবনা ছিল, তার একটা পরিকল্পনা ছিল। নতুন একটি সরকার এলো, এটা কিন্তু জাতীয় দল বিজেপি, যার সিদ্ধান্ত শুভেন্দু অধিকারী নিজে সবসময় নেবেন এমনটা নয়। কেন্দ্রীয়ভাবে কিছু সিদ্ধান্ত আসবে, সেই সিদ্ধান্ত অনুযায়ী তিনি চলবেন। ফলে আশা করাই যায় যে এই সরকার নতুন কিছু দেবে পশ্চিমবঙ্গের মানুষকে, যেটার জন্য আশা করে পশ্চিমবঙ্গের মানুষ বিজেপিকে বিপুল ভোটে বা বলার জন্য আরো বেশি 2/3 আসন দিয়ে বিজেপিকে জয়যুক্ত করেছে। এখন তার কারণে যে কয়েকদিন ধরে আমরা যেটি দেখছিলাম যে সেখানকার যারা সংখ্যালঘু আছে তারা কি এক ধরনের শঙ্কার মধ্যে পড়লো নতুন করে আরো একবার? সংখ্যালঘু আপনারা যাদের বলছেন বলে ভাবছেন, সংখ্যালঘুর একটা শতাংশ থাকে, 1/7 বা 1/6
পশ্চিমবঙ্গের কিন্তু মুসলিম জনসংখ্যা যেটাকে বলে 2011 সালের সেন্সাস অনুযায়ী সেটা 27%, অর্থাৎ 1/4। এটাকে কিন্তু সংখ্যালঘু বলা চলে না। মানে পূর্ববর্তী সরকার বলুন বা যে কোনো বিভিন্ন রাজনৈতিক দলই সংখ্যালঘু বলে যাচ্ছে। সংখ্যালঘু মানে কি 50% জনসংখ্যা বলে তবেই সংখ্যাগুরু? তা তো নয়। 27% কিন্তু পশ্চিমবঙ্গের ভোট মানচিত্রে যদি আপনারা আসেন, সেক্ষেত্রে কিন্তু মুসলিম ভোট বা যাকে আপনার সংখ্যালঘু বলা হচ্ছে তার অংশীদারিত্ব 33%। এর থেকে আরো কিছু বেশি ভোট পেলে, 10-12% বেশি ভোট পেলে কিন্তু সরকার গঠন করা যায়। ফলে যেই ভোট মানে মুসলিম ভোটকে সংখ্যালঘু বলা হচ্ছে, এটা কিন্তু আবার একটা চালিকা শক্তিও। যেই চালিকা শক্তি কিন্তু একটা সরকারকে এগিয়ে নিয়ে যেতে পারে। ফলে যদি ধরেন সংখ্যার, তাহলে সংখ্যা যে কেউ কোনো একটি রাজনৈতিক দল ভয় দেখাচ্ছে যে মুসলিমরা গেল, এটা একরকম, এটা বিরোধী দল দেখাবে। আবার শাসক দলের উচিত যে এদেরকে ভয়মুক্ত করা, যে ভাই আপনাদের ভয় নেই। দুটোই যুক্তিযুক্ত। কিন্তু এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী একটিও ঘটনা ঘটেনি যেখান থেকে সংখ্যালঘুরা ভয়ভীত হতে পারেন। না, সেই ক্ষেত্রে এখন তার মানে আপনি বলছেন যে এই যে ক্ষমতার পরিবর্তন, সেটি কি এখন স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে, নাকি এর মধ্যে দিয়ে আবার নতুন করে কোনো উত্তাপ তৈরি করবে? পর্যন্ত স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে, মানে নির্বাচন পরবর্তী ধরুন 4 দিন অতিবাহিত, কিছু শুরুতে সহিংসতার ঘটনা ঘটেছে, কিন্তু গত বৃহস্পতিবার থেকে কিন্তু নতুন করে কোনো সহিংসতার ঘটনা দেখা যায়নি। ফলে আশা করা যায় যে নির্বাচনী উত্তাপ কমছে, জনগণ তার পরবর্তী পর্যায়ে এগোচ্ছেন এবং নবনিযুক্ত মানে সদ্য বিজয়ী যে সরকার, তাদের প্রতিনিধিরাও বলছেন যে ভয়ের কিছু নেই। যেমন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য গতকালই বলেছেন যে আমাদের দলে যদি কেউ যুক্ত থাকে তাহলে তার নাম দিন, আমরা তাকে বহিষ্কার করব। ফলে তারা একটা ভাবনা নিজেদের মধ্যে রেখেছে যে নিজেদের ভাবমূর্তিকে নতুনভাবে সাজাতে। কারণ অন্য রাজ্যে, একটু আগে আপনি যে প্রশ্ন করেছিলেন যে সংখ্যালঘু, অন্য রাজ্যের সংখ্যালঘুর শতাংশ আর পশ্চিমবঙ্গের সংখ্যালঘুর মধ্যে পার্থক্য আছে। পশ্চিমবঙ্গে 33% মুসলিম ভোটার, এর পাশাপাশি আরো 3% আছে অন্য সংখ্যালঘু। তার মধ্যে খ্রিস্টান আছে, শিখ আছে, জৈন আছে, পার্সি আছে, এরকম ছোট ছোট ধর্মাবলম্বী বুদ্ধিস্ট আছে। ফলে 36% সংখ্যালঘু ভোটার যে রাজ্যে, সেখানে কিন্তু রাজনৈতিক পরিকল্পনাটা অন্যভাবেই সাজাতে হয়। জি, ধন্যবাদ আপনাকে। আমরা একটু আলোচনা করতে চাই। এই যে তৃণমূল থাকার সময় আমরা দেখেছি যে আমাদের তিস্তা চুক্তি, মমতা ব্যানার্জি তিনি বারবার এটিকে ভেটো দেবার এক ধরনের প্রক্রিয়া ছিল তার মধ্যে। নতুন করে এখন বিজেপি সরকারের এখানে অংশ নিয়েছে, ক্ষমতায় যাচ্ছে, সেই জায়গায় কি আশার সঞ্চার হবে কিনা সে বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। তার আগে একটু দর্শক ছোট্ট বিরতি নিয়ে আরও একবার ফিরছি নির্বাচিত খবরে। দর্শক, স্বাগত জানাচ্ছি আরও একবার নির্বাচিত খবরে। আমরা আলোচনা করছিলাম পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফল এবং তিস্তা চুক্তির ভবিষ্যৎ নিয়ে। ইমাম আজিজ, আপনি যদি একটু বলেন যে তিস্তা চুক্তি কি নতুন করে কোনো ভবিষ্যৎ দেখেন কিনা? তিস্তা চুক্তি, এটা আমার ভিন্ন মত আছে, আমি লিখেছিও। তিস্তা চুক্তি করার মতো পর্যায়ে তিস্তা নাই। কারণ তিস্তার উপরে ধরেন একদম ইয়ের থেকে আসছে, তো তিস্তা প্রায় 7-8টা ড্যাম করছে, সেটা বিদ্যুৎ উৎপাদনের জন্য পানি আটকানো হয়। আর গজলডোবায় যে পানি আসে গ্রীষ্মকালে, সেই পানি 50-50 ভাগ করে নিলেও কোনো লাভ নেই, কারণ ওই সময় পানি আসে না। এদিকে শাখা নদী, তিস্তার শাখায় কমপক্ষে 20 থেকে 30টা ড্যাম বাদ দেওয়া হয়েছে। আর ভারতের একটা পরিকল্পনা আছে 40টা আন্তর্জাতিক নদী, এটা রিভার লিঙ্কিং প্রজেক্ট, তার ভিতরে তিস্তা আছে। তা আমরা তো এমনিতে কোনো পানি পাবো না। তিস্তা বলেন, গঙ্গা বলেন, কোনো পানি তো আসবে না। ভাটির দেশে ধরেন আন্তর্জাতিক আইন থাকলেও যে আমরা নিচু ভাটির এরিয়া আমরা পানি পাবো, এই যে দেখেন না, যে আপনার সিলেটের হাওড় টট সব ডুবে গেছে, কারণ এখন
বর্ষার দিনে আসলে পানি ছেড়ে দেয়, গজলডোবা দিয়ে পানি বের হয়। অধ্যাপক পারভেজ করিম, আপনার কাছে কি মনে হচ্ছে যে এম আজিজের বক্তব্য অনুযায়ী যে আসলে তিস্তা চুক্তির দরকার আছে? নিশ্চয়ই দরকার আছে, কিন্তু সমস্যা হচ্ছে যে হাইড্রোলজিক্যাল নেসেসিটি যেটা আছে, ভারতের যে রিভার লিঙ্কিং প্রজেক্টস আছে, এটার জন্য ভারতের যে পাওয়ার জেনারেশনের জন্য রিকোয়ারমেন্ট আছে, আমার মনে হয় না যে ওখান থেকে আমরা কিছু পাবো। এক, দুই, আরেকটি জিনিস এখানে হচ্ছে যে মমতা ব্যানার্জি হেরেছেন, কিন্তু ওইভাবে কিন্তু পরাজিত হন না যেভাবে আমরা মনে করছি। এবং ওনার যে সিটগুলো আছে, ওনার আগের বারে 2021 সালে 88টি সিট আছে যেখানে হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায় মানে মুসলিম, এখানে কিন্তু সংখ্যালঘু বলে অনেকেই বলা যাবে, মুসলিমকে এখানে ভারতে এখানে পার্লেন্সে মনে করা হয়। 84টা সিটে হচ্ছে যে মমতা ব্যানার্জিকে এরা সাপোর্ট দিয়েছিল এবং উনি জিততে পেরেছিলেন। এবার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের জন্য 27 লাখ ভোটারকে বাদ দেওয়া হয়েছে, যার অধিকাংশ হচ্ছে মুসলমান, এবং এর জন্য ধারণা করা হচ্ছে এক অংশে কিন্তু বিজেপি এত ভালো রেজাল্ট করেছে। মমতা ব্যানার্জি কিন্তু হচ্ছে রাস্তার রাজনীতি বুঝেন, উনি স্ট্রিট অ্যাজিটেটর, বহুবার বলেছেন উনি ফারাক্কা এবং তিস্তার পানি উনি দিবেন না এবং গঙ্গার চুক্তি উনি পুনর্নবায়ন করবেন না। শুভেন্দু অধিকারী যদি দিতেও চায়, আমি বললাম তর্কের খাতিরে বললাম দিতে চাই, মমতা ব্যানার্জি যেরকমভাবে উনি এখানে রাস্তার রাজনীতি নেবেন, কৃষকদের নাম করে বলবে যে বিজেপির এই সরকারের এখানে পশ্চিমবঙ্গে আসে বাংলাদেশের স্বার্থের জন্য ওদের কৃষকদের সাথে বেইমানি করছে বলে যে উনি নন্দীগ্রাম এবং সিঙ্গুরের মতো যেগুলো আন্দোলন করেছে এরকমও করতে পারে। বিজেপিও এখানে যে আমাদের যে শুভেন্দু অধিকারী আসছে, সেও তো বাংলাদেশে মানে উঠতে বসতে এসে কিন্তু বাংলাদেশের তথাকথিত অবৈধ অনুপ্রবেশকারী নিয়ে সে একটা ভুয়া এখানে অভিযোগ করতো, সে কতটুকু ডেলিভার করবে? হ্যাঁ, কেন্দ্র চাইলে হবে, কিন্তু দিল্লি কেন্দ্র কতটুকু আন্তরিক ওটা আমাদের ভবিষ্যৎ বলে দেবে। এই আলোচনা হয়তো আরো দীর্ঘক্ষণ চলতে পারতো, কিন্তু আমরা একটু আজকের বিভিন্ন পত্রপত্রিকার যে শিরোনামগুলো হয়েছে সেই শিরোনামগুলো একটু দেখে নিতে চাই। আমাদের মূল হচ্ছে যে গোপন নথির তথ্য, আমেরিকানদের হত্যা করতে ইরানকে সহায়তার যে পরিকল্পনা করেছিল রাশিয়া, এটি আমি যদ্দূর মনে করি যে আমেরিকা থেকে প্রকাশিত কোনো পত্রিকার বরাতে এই প্রতিবেদনটি করা হয়েছে। একই সঙ্গে প্রথম আলোতে আরেকটি যে কষ্ট, স্বপ্ন আর সংগ্রামের গল্প, একই মঞ্চে মায়েদের জীবনগাথা। এর বাইরে যেটি বলছেন, পূর্ব মেদিনীপুরের শুভেন্দু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন, যে আলোচনার মধ্যে আমরা ছিলাম। এর বাইরে আরও একটি খবর আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনাদের চোখে পড়েছে কিনা, ঘুরপাক খাচ্ছে, কক্সবাজারের আকাশে মিসাইল আকৃতি আলোর ঝলক। এটি নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে আমরা সুনির্দিষ্টভাবে কোনো তথ্য পাইনি যে এটি আসলে কিসের আলো, সেখানকার স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও জানি, তবে যেটি পরবর্তী জানা গেছে যে এটি ভারত থেকে একটি মিসাইল পরীক্ষা করা হয়েছে এবং এটি বাংলাদেশের কক্সবাজার যে বিচে যারা ছিলেন তাদের বিভিন্ন জনের মোবাইল থেকে। এটি নিয়েও হয়তো একটু আলোচনা হতে পারে। তার আগে আমরা এর পরবর্তী পত্রিকার বিবিসিতেও একই সংবাদ রয়েছে। সেখানে বলা হচ্ছে, ক্ষমতা হারিয়ে তৃণমূল কংগ্রেসের নেতারা মুখ খুলছেন অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে। এর বাইরে রয়েছে, বিতর্কিত মামলায় কারাগারে স্কুল শিক্ষার্থীরা, ছাত্রলীগ সম্পৃক্ততার অভিযোগ। এটি একটি রাজনৈতিক প্রতিবেদন। একই সঙ্গে শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী। মোটা দাগে এই বিবিসির প্রথম যে 3টি খবর, তার মধ্যে 2টিতেই রয়েছে কলকাতার নির্বাচন এবং নির্বাচনের পরবর্তী যে সংবাদগুলো রয়েছে সেটি। এবং যুগান্তর বলছে, স্মরণ সভায় তথ্যমন্ত্রী, 71-এর গণহত্যা থেকে শাপলা হত্যাকাণ্ড, সব ঘটনার বিচার করবে সরকার। এর মধ্যে আমরা দেখেছি যে ট্রাইব্যুনালে এই বিষয়টিকে আমলে নেওয়া হয়েছে এবং আমরা 2জন গণমাধ্যম কর্মীকে সেখানে ডাকা হয়েছে। মোজাম্মেল বাবু, 71 টিভির যিনি ব্যবস্থাপনা পরিচালক ছিলেন, একই সঙ্গে সেখানকার যিনি প্রতিবেদক ছিলেন ফারজানা রূপা, একই সঙ্গে 3জনকে মনে হয় এখানে করা হচ্ছে, জিজ্ঞাসাবাদ করা হবে। এই বিষয়টি নিয়ে আপনার একটু মন্তব্য জানতে চাই গণমাধ্যম কর্মী হিসেবে। হ্যাঁ, বিটিআরের যে ঘটনা ঘটেছে, শাপলা হত্যাকাণ্ড এবং বিটিআর শাপলা, আমি নিজে ওখানে 6তলায় দাঁড়ানো ছিলাম, দেখেছি যে সেখানে কিন্তু অতর্কিত বোম সাউন্ড শুরু হয় এবং পুরা ইন্টারনেট অফ, লাইট সব ডার্ক করে দেওয়া হয়। সুতরাং ওখানে কি
হত্যাকাণ্ড ঘটেছে না ঘটে নাই, মারা গেছে না গেছে নাই, এটা বোঝা খুব মুশকিল, মুশকিল। তবে ওখানে কিন্তু তখন ডিএমপি কমিশনার ছিল বেনজির আহমেদ, সে সহ সব গোয়েন্দা প্রধান ওই ঘটনার সাথে ওই অপারেশনে যুক্ত ছিল। সুতরাং এর সাথে সাংবাদিক জড়িত ছিল এটা আমার কাছে কিন্তু মনে হয় নাই। এখন ট্রাইব্যুনাল একই সঙ্গে আপনার কাছেও জিজ্ঞেস করতে চাই যে এই ঘটনায় যে দুজন সাংবাদিককে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হচ্ছে, আপনার কি মনে হয় যে সাংবাদিকরা এই ঘটনার সঙ্গে কোনোভাবে দেখুন, আমার মনে হওয়া বা না হওয়াতে কিছু এসে যায় না। আমি খুব সোজাভাবে কথা, একটা মিডিয়ার আপনার সহকর্মী, আপনার স্বাভাবিক সহানুভূতি হতে পারে। আমার কথা হচ্ছে ডিউ প্রসেস অফ ল করতে হবে। কিন্তু ডিউ প্রসেস অফ লটা কি? এটা হচ্ছে ভিক্টার্স জাস্টিস, যে আমি এখন হচ্ছে ইনারা হচ্ছে বহু বছর আমাকে জ্বালিয়েছিল, এখন আমি ক্ষমতা সেরে গেছে, তাই এখন এইভাবে এটা করবো। আরো আলোচনা করতে পারতাম এটি নিয়ে। দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন নির্বাচিত খবর। আমরা ফিরবো নিয়মিত এই আয়োজন নিয়ে আগামীকাল একই সময়। আপনার সঙ্গেই থাকবেন।